ভালো থেকো রঙ্গনা। পর্ব 18। উত্তপ্ত গরম ঘামে ভিজে একাকার চিত্রা আজ কলেজ এসেছে অ্যাডমিট কার্ড নিতে। এই তো আর কিছুদিনের মাথায় তার পরীক্ষা শুরু হবে। অ্যাডমিট কার্ড নিতে এসে ভিড়ে সে অতিষ্ঠ হয়ে গেছে, মাথা ঘুরছে খালি। এত রোদ ও যে আজ কি মনে করে উঠল সে বুঝে পাচ্ছে না। কি বিরক্তকর। অ্যাডমিট কার্ড নিয়ে চিত্রা কলেজ থেকে বেরোতেই যেন হাঁফ ছেড়ে বাঁচল। দমবন্ধ ভাবটা কিছুটা কম লাগছে। চিত্রা ডানে বামে তাকালো, রিকশার খোঁজ করলো। কোনো রিকশা নেই আশেপাশে। যেদিন প্রয়োজন পড়ে সেদিনই রিকশাগুলো উধাও হয়ে যায়। কোথায় যায় কে জানে। চিত্রাকে বিরক্ত করতে বাহার ভাইয়ের পাশাপাশি প্রকৃতিও সচেষ্ট। চিত্রা আশপাশ তাকাতেই তার ডান দিকের গলিটাতে বনফুলকে ছুটে যেতে দেখা গেল। চিত্রা কিছুটা বিস্মিত হলো। বনফুলের কলেজ এ রাস্তায় নয়, এতটা দূরে মেয়েটার একা আসারও কথা না, কিন্তু ও এখানে কি করতে এলো? বনফুল তত চতুর মেয়েও না যে একা একা এখানে চলে আসবে। তাহলে এখানে কেন এলো মেয়েটা? চিত্রার কপাল কুঁচকে গেল চিন্তায়। সেও কিছুটা ছুটেই সে গলির দিকে গেল। বনফুল ততক্ষণে অনেকটা দূরে। চিত্রা জোরে ডাক দিতে গিয়েও দিল না। কি মনে করে যেন থেমে গেল। বনফুলের হাবভাব তার স্বাভাবিক ঠেকছে না। মেয়েটা কেমন সাবধানী চোখে আশেপাশে তাকাচ্ছে। কিসের ভয় মেয়েটার? কিসের ভয়ে সে এমন করছে? চিত্রা পায়ের গতি আরও বাড়ালো, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়। দ্রুত ছুটতে গিয়ে চলন্ত এক মোটর সাইকেলের সাথে ভয়ঙ্কর এক ধাক্কা খেল। ছিটকে গিয়ে পড়ে সে পথের ধারে। মুখ থুবড়ে পড়ায় বা হাতটা চিনচিন এক তীক্ষ্ণ ব্যথা করে উঠল। সেই ব্যথায় ঘুরে উঠল চিত্রার মাথা। অসহ্যকর ব্যথাটা সহ্য করতে না পেরে মেয়েটা গগন বিদারক চিৎকার দিয়ে ওঠে। মোটর সাইকেলের ছেলেটা তৎক্ষণাৎ তার গাড়ি থামিয়ে ছুটে এলো। ছেলেটাকে ঝাপসা চোখে দেখে চিত্রা বিড়বিড় করে উঠল, ধীর স্বরে বলল, আমাকে বাঁচাও, বাঁচাও। তারপর মেয়েটা জ্ঞান হারালো। শূন্য মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়ে কেমন নিস্তেজ হয়ে গেল। ওহি ভার্সিটি থেকে ফিরতেই অপ্রিয় মহিলার মুখমণ্ডল দর্শন করে বিরক্ত হলো। বিরক্ত ছড়িয়ে পড়ল তার চোখ মুখে। সে নিজেকে কিছুটা ঠান্ডা রাখার চেষ্টা করেই তার রুমের দিকে এগিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু শেষমেশ সে আর যেতে পারল না। তার আগেই মহিলাটা হাসি মুখে কাছে এলেন, গদগদ করে বললেন, আমার অহু কেমন আছে? ওহি বিরক্ত চোখে তাকালো। ড্রয়িং রুমে তার বাবা, চাচা, বড় আব্বু, বড় আম্মু, মেঝো আম্মু সহ সবাই উপস্থিত। সাথে মহিলাটার স্বামীও এসেছেন বোধ হয়। এতগুলো মানুষের সামনে বাজে ব্যবহার করতে বাধল ওহির। তাই কিছুটা তিতে কণ্ঠেই বলল, ভালো থাকারই তো কথা। ভালো থাকবো বলেই তো সবার এত আয়োজন, খারাপ থাকার সুযোগ নেই। ওহির এমন আচরণেও মহিলাটার গদগদ ভাব কমল না, বরং সে আহ্লাদ করে নিজের আঁচল দিয়ে মেয়েটার ঘাম মুছিয়ে দিতে নিলেন। কিন্তু এত আহ্লাদ বোধহয় সহ্য হলো না ওহির। তাই মহিলাটার হাত কিছুটা ঝাড়া দিয়ে ফেলে অবনী বেগমের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আমি কলেজ থেকে এলে যে শরবত দিতে হয় সেই প্রথাও কি সবাই ভুলে গেছে? সবাই কি পেয়েছে? হ্যাঁ, যার যা মন চাইবে সে আমার সাথে তাই করবে। ওহি। নিজের বাবা আমজাদের সাবধানী ডাক ভেসে এলো। বাবা বোধহয় তাকে শান্ত হওয়ার জন্য এই ডাকটা দিলেন। ওহি বাবার দিকে তাকালো, তাচ্ছিল্য করে বলল, আপনি একটা মানুষই?
ওহির কথা সম্পূর্ণ হওয়ার আগেই অবনী বেগম রান্নাঘর থেকে শরবত নিয়ে এলেন। চোখ মুখ তার ফুলে আছে। শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে আধভাঙা কণ্ঠে বললেন, আমি খেয়াল করিনি তুমি এসেছো, নাও। ওহি শরবতের গ্লাসটা কিছুটা টেনেই নিল। তার মধ্যে আমজাদ সওদাগর স্ত্রীকে ধমকে বললেন, খেয়াল কোথায় থাকে তোমার? বাসায় করোটা কি তুমি? কেন আপনাদের খেদমত করে? বাবাকে উত্তরটা দিয়েই অবনী বেগমের দিকে তাকিয়ে সে বলল, আর হ্যাঁ, আপনি খেয়াল আর কবে রাখবেন? আর হ্যাঁ, আপনি খেয়াল আর কবে করবেন? কে এলো কে গেল সব খেয়াল করুন। সংসারটা আপনার। চোখ ফুলিয়ে কাঁদলে আর কণ্ঠস্বর ভাঙলেই যদি জগতে সুখে থাকা যেত বা সবটা পাওয়া যেত, তবে আমার সকল অশ্রু আমি বিসর্জন দিতাম। ওহি কথা শেষ করে ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা বিমূঢ় বিস্মিত নয়নজোড়া মেলে বললেন, ওহো, বড় হয়ে গেছিস। বড় হয়ে গেছি কিনা জানি না, তবে সামলে নিয়েছি। এর জন্যই তো ছেড়ে গিয়েছিলেন, তাই না? মহিলা আর জবাব খুঁজে পেলেন না। তার সাথে আসা ভদ্রপুরুষটি তখন উঠে দাঁড়ালো। কিছুটা মিষ্টি হেসে এগিয়ে এসে ওহির মাথায় হাত বুলিয়ে দিল। পিতৃস্নেহে কোমল কণ্ঠে বললেন, তুমি বেশ বুদ্ধিমতী মা, ভালো আছো? ওহি চেয়েও লোকটার সাথে খারাপ ব্যবহার করতে পারল না, কিন্তু ধীর কণ্ঠে জবাব দিল, ভালো আছি। আপনারা আসছেন, বসুন, খাবেন, তারপর চলে যাবেন। আমি আশা করব এই ভদ্রমহিলা যেন এ বাড়িতে আর না আসেন। ওহির তীক্ষ্ণ কথাতেই বিচলিত হতে দেখা গেল না লোকটাকে। সে শান্ত ভঙ্গিতেই বলল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ উনি তোমার। সরি টু সে, উনি আমার কেউ না আঙ্কেল। আপনি ভুল কথা বলবেন না। ওহির আচরণে ভদ্রমহিলার চোখের কোণে অশ্রু দেখা গেল। অশ্রু এলো অবনীর চোখের কোণে। মুখ তার ভীতিগ্রস্ত। নুরুল সওদাগর উঠে এলেন। বিজ্ঞ কণ্ঠে মহিলার উদ্দেশ্যে বললেন, শিমুল, কেঁদে লাভ নেই। মেয়েটা তোমার আচরণে অনেক ব্যথা পেয়েছে, যার কারণে আজ সে পাথর। তুমি তোমার প্রাপ্য আচরণেই তার কাছ থেকে পাচ্ছ। শিমুল নামের মহিলাটি তার চোখের স্বচ্ছ গ্লাসটা খুললেন। চোখের অশ্রুখানি আলগোছে মুছে বললেন, আমাদের তোমাকে প্রয়োজন। আমার আপনাকে প্রয়োজন নেই। আমার প্রয়োজনে যে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে, তাকে আমার চাই না। ওহি, তুমি ওর সাথেই যাবে, ওদের সাথেই থাকবে, আর কোনো কথা না। আমজাদ সওদাগর নিজের কথাটা বলেই হনহনিয়ে চলে গেলেন নিজের রুমে। ওহি ফেটে পড়ল ক্রোধে। হাতের কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। চিৎকার দিয়ে বলল, আপনারা কেউ আমাকে ভালোবাসেননি, সবসময় নিজেদের কথা ভেবেছেন। আপনারা তো নিজেদের কথা ভেবে সুখী হয়েছেন। আমাকে কেন ফেলেছেন বাতিলের খাতায়? একটা সন্তানকে যদি মা বাবা হয়ে সুখী দিতে না পারেন, তো জন্ম দিয়েছিলেন কেন? বাবা মা হিসাবে আপনারা ব্যর্থ, মানুষ হিসাবে আপনারা ব্যর্থ। একটা মানুষের সুখ কেড়েছেন আপনারা। শৈশব থেকে কত মানুষের ঠাট্টার পাত্রী হয়েছি আমি। এসব আমি ভুলবো না। এ বাড়ি থেকে আমার লাশ বের হবে, আমি তো নাই। কাচের গ্লাসের টুকরোগুলো পা দিয়ে মারিয়েই ওহি নিজের রুমে ছুটে চলে গেল। পেছনে ফেলে গেল কিছু ব্যথাতুর অবাক দৃষ্টি। বিষাক্ত অতীত কখনো সুখের স্বাদ দিতে পারে না যে। অফিসের কাজে ব্যস্ত হাত চাঁদনির। চাকরিচ্যুত হওয়ার চিঠিটাও সে জমা দিয়ে ফেলেছে। জমে থাকা কাজগুলো সম্পূর্ণ করে তুলে দিবে দায়িত্বরত সিনিয়র অফিসারের হাতে।
তারপর তার ছুটি চির অবসাদ, ছুটি দিবে আপন মানুষ, ছুটি দিবে দেশ। তার মনের সাথে সাথে তার দেশ ভুগবে একাকিত্বে। তাও ভালো, কেউ তখন আর কাঁদবে না তাকে, কেউ তাকে আর ঘটা করে হাসাবে না, কেউ তখন আর কাঁদাবে না তাকে, কেউ তাকে আর ঘটা করে হাসাবে না, কেউ তখন তাকে পাওয়ার জন্য বেয়াদব হতে চাইবে না। তাও ভালো, কেউ তখন আর জানবে না চাঁদ মেয়েটা মরছে রোজ। এসব ভাবতেই হতাশার শ্বাস বেরিয়ে এলো চাঁদনির ভেতর থেকে। তার মধ্যেই তার কলিগ মামুন সাহেব উপস্থিত হলো তার কক্ষে। নিজের চকচকে দাঁতগুলো দেখিয়ে হেসে বলল, কি ম্যাডাম, চাকরি ছেড়ে দিচ্ছেন শুনলাম। চাঁদনির ব্যস্ত হাত থামল, না চাইতেও মামুন সাহেবের দিকে তাকিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, ঠিকই শুনেছেন। চাঁদনি, চাকরি ছাড়বেন কেন? দোষ তো করেছেন আপনি, চাকরি তো না। মামুন সাহেবের ঠ্যাস মারা কথায় কপাল কুঁচকালো চাঁদনি। কিছুটা অবুঝ হয়ে জিজ্ঞেস করল, জি, বুঝিনি। মামুন সাহেব এগিয়ে এলেন, চাঁদনির সামনের চেয়ারটাতে বসে পা ঝুলাতে ঝুলাতে কেমন বিদঘুটে হাসি দিয়ে বললেন, সাদা জামাতে বৃষ্টিতে ভিজে প্রেমিকের সাথে ছবি তো আপনি তুলেছেন, অফিস বা চাকরির দোষ কি? চাঁদনি ঘৃণা ভরা দৃষ্টি দিয়ে তাকালো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই লোকটার সাথে কথা বলতে তার রুচিতে বাজছে। এর মাঝে তার ফোনে নোটিফিকেশন এলো, মৃন্ময়ের ৪৯টা কল আর ৯৬টা মেসেজ। সব শেষ, মানে বর্তমান মেসেজটা জ্বলজ্বল করছে ফোনের স্ক্রিনে। সেখানে ছোট্ট করে লেখা, আমি অফিসের নিচে, ইন্দুবালা, তাড়াতাড়ি আসুন। চাঁদনির মাথা গরম হলো। ছেলেটা পেয়েছে কি তাকে? আজ এর একটা বিহিত সে করবেই। তার উপর মামুন সাহেবের গা জ্বালা হাসিতে সে অতিষ্ঠ হয়ে যেই না উঠে চলে যেতে নিবে, তখনই পেছন থেকে লোকটা বলে উঠল, ভিজে জামায় আপনাকে দারুণ লাগছিল। লোকটার ইঙ্গিত বুঝতে অসুবিধা হবে না কারো। চাঁদনিরও হয়নি, কিন্তু সে প্রকাশ করল না তার ঘৃণা, বরং মুচকি হেসে বলল, আপনার আর সুইটির অন্তরঙ্গ কিছু ছবিও দারুণ, ভাবিকে দেখাবো, কি বলেন? মামুন সাহেবের মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল। চাঁদনি গা দুলাতে দুলাতে নেমে গেল অফিস থেকে। অফিসের বাহিরে আসতেই দূরে দাঁড়িয়ে থাকা মৃন্ময়কে তার চোখে পড়ল। রাগটার সাথে সাথে মাথা নাড়া দিয়ে উঠল। সে কিছুটা দ্রুত এগিয়ে গিয়ে এমন মাঝ রাস্তায় সশব্দে চড় বসিয়ে দিল ছেলেটার গালে। ছেলেটা আকস্মিক ঘটনায় হতভম্ব, কেবল বিস্মিত কণ্ঠে বলল, ইন্দুবালা, আই হেট ইউ মৃন্ময়। তোমার বাচ্চামো আজ আমার চরিত্রে কলঙ্কের কালি লেপেছে। কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।